রোহিঙ্গা সংকট সমাধানে গুতেরেসের আশ্বাস, বিশ্লেষকদের দাবি প্রত্যাবাসন নিয়ে ভাবছে না জাতিসংঘ, ঢাকাকেই হতে হবে উদ্যোগী। যতগুলো আমরা কনফারেন্স দেখছি যে কই আরাকান আর্মিও নেই, মিয়ানমারও নেই। জাতিসংঘ কিছু করতে পারলে তো গত 7 বছরই করতে পারতো, এই সমাধান আমাকেই করতে হবে। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিভিন্ন দলের বৈঠক, দ্রুত নির্বাচনের পক্ষে বিএনপি, আগে সংবিধান পরিবর্তন চায় এনসিপি। বুয়েট ছাত্র আবরার হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর রায় আজ হাইকোর্ট বেঞ্চে কার্যতালিকায়। আইনশৃঙ্খলার অবনতির কারণে ধর্ষণ সহিংসতার ঘটনা বাড়ছে, গেল 2 মাসে দেশের ধর্ষণের শিকার 97 জন শিশু ও নারী। ঈদকে ঘিরে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার পাদুকা শিল্প, জুতা কিনতে অর্ধশতাধিক কারখানায় পাইকারীদের ভিড়। যুদ্ধবিরতি আলোচনায় বসতে পুতিনকে সর্বোচ্চ চাপ দেওয়া হবে বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী, 26 দেশের নেতার ভার্চুয়াল সামিট। এবং মাহমুদুল্লাহকে ক্রিকেট বোর্ডে দেখতে চান বিসিবি সভাপতি, টি-20তে নতুন অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্ত আগামী সভায়। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। জাতীয় সংলাপের মাধ্যমে বাংলাদেশের শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহযোগিতা করতে প্রস্তুত জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তা দেয়া হবে বলে জানান জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শনিবার পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসনীয়। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের সংস্কারের সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। 4 দিনের সফরে তৃতীয় দিনে ব্যস্ত সময় পার করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এদিন বিকেলে রাজধানীর এক হোটেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এ সময় তিনি রোহিঙ্গা ও বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্থিক ও রাজনৈতিক সহায়তার আহ্বান জানান। সেই সঙ্গে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। By offering Rohingya refugees sanctuary, Bangladesh has demonstrated solidarity and human dignity, often at significant social, environmental and economic costs. Strongly appeal to the international community to allow us to avoid this tragedy. In this spirit, we will continue standing with the people of Bangladesh as you navigate the challenges and opportunities ahead. গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে নিতে বাংলাদেশের জনগণের আশাবাদের কথা উল্লেখ করে অ্যান্টনিও গুতেরেস বলেন, দেশটি এখন একটি গুরুত্বপূর্ণ সময় পার করছে। সংস্কার ও পরিবর্তনের পথে জাতিসংঘ বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি। I am particularly pleased to be in Bangladesh at this important moment in your national journey. As the country undergoes a significant transition under the leadership of Chief Advisor Yunus, I recognize the people's hope for a future of greater democracy, justice and prosperity. The international community must play its part in supporting your efforts towards a just, inclusive and prosperous future. আলোচনা শেষে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বাংলাদেশের সংস্কারে সর্বোচ্চ সহযোগিতা থাকবে জাতিসংঘের। He appreciated the complexities of the reform process for a free and fair election and a real transformation of the country. He promised the UN's total commitment to the reform process under the leadership of Honorable Chief Advisor and said he will do whatever he can to support the endeavors of the interim government and stand by Bangladesh and its people. রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের সর্বাত্মক সহযোগিতার আশ্বাসের পাশাপাশি তিনি জানান, এখনই সময় মিয়ানমারের সব পক্ষের উপর চাপ প্রয়োগ করার। And it is time that we unify our efforts to press on the Myanmar authorities. জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের বাংলাদেশ সফর অন্তর্বর্তী সরকার এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অত্যন্ত অর্থবহ বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধান জাতিসংঘের পক্ষে সম্ভব না। তাদের আগ্রহ তহবিল সংগ্রহে, রোহিঙ্গা প্রত্যাবাসনে নয়। এ নিয়ে তারা ভাবছেও না, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তাই তাদের পরামর্শ, স্থায়ী সমাধান পেতে বাংলাদেশকেই মিয়ানমারের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বৃহস্পতিবার দ্বিতীয়বার বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস।
প্রধান উদ্দেশ্য কক্সবাজারে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন। কি এমন উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হলো যার জন্য স্বয়ং হাজির জাতিসংঘের মহাসচিব? মূলত USAID সহ বেশ কিছু সংস্থার তহবিল কাটছাঁটি এর অন্যতম প্রধান কারণ, যার প্রভাবে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে রোহিঙ্গারা। শুক্রবার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে দুঃখ প্রকাশ করে জাতিসংঘ মহাসচিব বলেন, গভীর মানবিক সংকটে পড়তে যাচ্ছে বাস্তুচ্যুত এ জনগোষ্ঠী। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি তহবিল গঠনের আহ্বান জানান তিনি। প্রায় 7 বছর ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা 12 লাখের বেশি। দিন দিন যা বেড়েই চলছে। এই সংকট মোকাবেলায় স্থায়ী কোনো সমাধান এখনো আলোর মুখ দেখেনি। যদিও অনেকের ধারণা জাতিসংঘ মহাসচিবের এ সফরে হয়তো কোনো সমাধান আসতে পারে, কিন্তু কূটনৈতিক বিশ্লেষকদের পর্যবেক্ষণ, রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের মাথা ব্যথাই নেই। তারা ব্যস্ত তহবিল সংগ্রহে। তাই বাংলাদেশকেই সমাধান বের করতে হবে। জাতিসংঘ কিছু করতে পারলে তো গত 7 বছরই করতে পারতো, তাই না? তাহলে এখন কেন করতে যাবে? রিপ্যাট্রিয়েশন হওয়ার পরের দিন, যদি ধরেই নেই রিপ্যাট্রিয়েশন পরের দিন, তার হেলথ কে দেখবে? কোথায় মেডিসিন পাবে? কোথায় তার ফার্মাসিউটিক্যাল কোম্পানি কটা লাগবে? তো জাতিসংঘ এই কাজটা করছে না কেন? এই ঘোরাফেরা না করে জাতিসংঘ এই কাজটাও যদি করতো, যে হ্যাঁ আমার কাজ অলরেডি করা আছে, আমি এখন নেগোসিয়েশনে বসতে পারি। যতগুলো আমরা কনফারেন্স দিচ্ছি যে কই আরাকান আর্মিও নেই, মিয়ানমারও নেই, তাহলে আমি কার সাথে সমাধান করব? তারা কখনো আগেও সিরিয়াস ছিল বলে আমার মনে হয় না, এখনো তারা সিরিয়াস নেই। এই সমাধান আমাকেই করতে হবে। বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে দ্রুত নিজ মাতৃভূমি মিয়ানমারে পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়েরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষ করে নির্বাচন চায় বিএনপি। আর সংস্কার টেকসই করতে গণপরিষদের মাধ্যমে সংস্কার হতে হবে বলে জানায় এনসিপি। অন্যদিকে টেকসই গণতন্ত্রের জন্য সংস্কার জরুরি বলে মনে করে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান দলগুলোর নেতারা। হাসান মাহমুদের রিপোর্ট। শনিবার দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের সমসাময়িক পরিস্থিতি ও গণতান্ত্রিক উত্তরণের পথে করণীয় বিষয়ে রাজনৈতিক দল, সংস্কার কমিশন ও সমাজের তরুণ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। যোগ দেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি, গণসংহতি আন্দোলন সহ জুলাই অভ্যুত্থানে অংশ নেয়া রাজনৈতিক দলের নেতারা। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। এ সময় দ্রুত সংস্কার শেষে নির্বাচন দরকার বলে জানান বিএনপি মহাসচিব। মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আপনার করতে হবে। এটা একটা চলমান প্রক্রিয়া। তবে গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা না হলে তা টেকসই হবে না বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। সংবিধান সংস্কার বিষয়ে আমাদের যেটা বক্তব্য সেটা আমরা বলেছি যে আমরা গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি। গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। টেকসই গণতন্ত্রের জন্য জাতীয় ঐক্য ধরে রাখার কথা জানিয়েছেন জামায়াত ইসলামের নায়েবে আমির। কমিটি যেটা আছে তার সাথে এবং বাংলাদেশের স্থানীয় রাজনৈতিক দলগুলোর সাথে বসেছেন, সেখানে আমরা সংস্কারের ব্যাপারে কথা বলেছি, একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি। আর সংবিধান সংস্কার পরিষদের নির্বাচনের মাধ্যমে টেকসই সংস্কার হবে বলে মত দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান। এটা জনগণের ইচ্ছা অভিপ্রায় আকারে যাতে হয় সংবিধান সংস্কার সহ সমস্ত, সে কারণেই আগামী সংসদ নির্বাচন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে হওয়া দরকার। তবে আওয়ামী লীগ ও তার সহযোগীদের বিচার, সংস্কার ও নির্বাচন এই 3 বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চান এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। রাজনৈতিক দলগুলোর নানা প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় দণ্ডিত আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণার জন্য মামলাটি কার্যতালিকায় এসেছে। এর আগে শুনানি শেষে গেল 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবা রাজধানীর চক বাজার থানায় মামলা করেন। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2021 সালের 8 ডিসেম্বর 20 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। গেল 2 মাসে দেশে 97 কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। গণমাধ্যমের তথ্য মতে এসব ধর্ষণ বেশিরভাগই পরিচিত জন দ্বারা ঘটেছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, দেশের আইন শৃঙ্খলার অবনতির কারণে ধর্ষণ সহিংসতার ঘটনা বাড়ছে। পাশাপাশি পরিবারের গাফিলতি রয়েছে। সরকার 90 দিনের মধ্যে শিশু ধর্ষণের বিচার কাজ সম্পূর্ণ করার ঘোষণা দিলেও তার সত্যিকারের বাস্তবায়ন দেখতে চায় সাধারণ মানুষ। শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্ট। এই আহাজারি মাগুরায় ধর্ষণের শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমানো শিশুর পরিবারের। আদর্শলিপির বই নিয়ে স্কুলে যাওয়া ও বারান্দায় যার কানামাছি খেলার কথা, সেই শিশু এখন চিরনিদ্রায় শায়িত সমাজের নরপশুদের থাবায়। মাগুরার শিশুর মর্মান্তিক মৃত্যুর শোকে যখন পুরো দেশ শোকাহত, ঠিক সেদিনই নারায়ণগঞ্জের রূপগঞ্জে চকলেট কিনে দেওয়ার কথা বলে 55 বছর বয়সী ইব্রাহিম নামে এক বৃদ্ধ 7 বছরের শিশুকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বিষয়টি 5000 টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টাও করেছিল ওই বৃদ্ধ। সিরাজগঞ্জের রায়গঞ্জে কিশোর মোহাম্মদের বিরুদ্ধে 7 বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। বগুড়ার শাহজাহানপুরে আপন খালুর বিরুদ্ধে উঠেছে শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী নারীকে যৌন নির্যাতনের অভিযোগ। গণমাধ্যমের তথ্যমতে গেল 2 মাসে 97 কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ফেব্রুয়ারিতে ধর্ষণের শিকার 57 জনের মধ্যে 16 জন শিশু ও 17 জন কিশোরী। গেল বছর দেশে 516 কন্যা শিশু ও নারী ধর্ষণের শিকার হন, যাদের বেশিরভাগ বয়সসীমা 18 বছরের নিচে। ইউনিসেফের তথ্যমতে পৃথিবীতে এই মুহূর্তে 18 বছরের নিচে 37 কোটি নারী, অর্থাৎ প্রতি 8 জনের 1 জন নারী 18 বছর বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, বাংলাদেশে গত 8 বছরে 3438টি শিশু ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার হয়েছেন আরও বেশি। এদের মধ্যে অন্তত 539 জনের বয়স 6 বছরের কম, আর 7 থেকে 12 বছরের মধ্যে আছে 933 জন। গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে পরিচিতদের দ্বারাই শিশুরা যৌন নির্যাতন বা ধর্ষণের শিকার হয়। মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের এক নিবন্ধ অনুযায়ী শতকরা প্রায় 85% ক্ষেত্রেই যৌন নির্যাতনকারীরা শিশুর পরিচিত হন বা বিশ্বস্ত কেউ। সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির নাজুক পরিস্থিতি এবং কোনো ধরনের জবাবদিহিতা না থাকায় শিশুদের প্রতি সহিংসতা বাড়ছে বলে অভিমত অপরাধ বিশ্লেষকদের। নারীর প্রতি যে সহিংসতা বা ধর্ষণের ঘটনা 90 দিনের মধ্যে বিচার করতে পারলে তো খুবই ভালো। আমরা 6 মাসের মধ্যে করতে পারলেও সেটা একটা সমাজের মধ্যে বার্তা তৈরি করবে। পাশাপাশি সামাজিকভাবেও সমাজের সচেতন যে জনগোষ্ঠী আছেন, ব্যক্তি যারা আছেন, তাদের পক্ষ থেকে এক ধরনের সামাজিক অনুশাসন সমাজের মধ্যে প্রচলিত থাকা দরকার, যার প্রেক্ষাপটে এই ধরনের অপরাধপ্রবণ বা ধর্ষণের মতো মানসিকতা যে সমস্ত ব্যক্তি পোষণ করেন, তারা যাতে একটা ভয় থাকেন যে এই ধরনের অপরাধ করলে তাকে সমাজচ্যুত হতে হবে অথবা সমাজে তার অবস্থান হেয় হবে, কিংবা এই অপরাধ করে তিনি সামাজিকভাবে পার পাবেন না। তবে আইন প্রয়োগের ক্ষেত্রে নিরপরাধ কেউ যেন শাস্তির শিকার না হয়, সে বিষয়েও লক্ষ্য রাখার প্রয়োজন বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। শিশু ধর্ষণের ঘটনা এড়াতে একদিকে যেমন পারিবারিক সচেতনতা জরুরি, অন্যদিকে নজরদারিও বাড়াতে হবে। সে সঙ্গে পরিসংখ্যানের তথ্য মতে যেহেতু পারিবারিক কিংবা নিকটাত্মীয়দের দ্বারাই বেশি শিশু ধর্ষণের শিকার হচ্ছে, সেক্ষেত্রে তাদের বিষয় সচেতন করতে হবে আপনার শিশুকে, শেখাতে হবে স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। গণপরিবহনে নারী সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ।
এই অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শাহাদাত নিশাদের রিপোর্ট, জানাচ্ছেন মোহাম্মদ আলাউদ্দিন। সম্প্রতি বেড়েছে নারী ও শিশু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা। এমন বিষয়টিকে সামনে রেখে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি ও সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন যৌথভাবে একটি অ্যাপ ভিত্তিক পরিষেবা হেল্প চালু করেছে, যা গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে সহায়ক ভূমিকা পালন করবে, যা ইপটিজিং বা যৌন নিপীড়নের জন্য তৎক্ষণাৎ সহায়তা চাইতে পারবেন নারীরা। শনিবার রাজধানীর কাউরান বাজারের ডেইলি স্টার ভবনে এই অ্যাপের উদ্বোধনী করেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় তিনি দুঃখ প্রকাশ করে বলেন, গণমাধ্যমে প্রচারিত সংবাদের থেকেও ধর্ষণের ঘটনা বেশি। আমার পুলিশি জীবনের অভিজ্ঞতায় আমি দেখছি যে যত সংখ্যক আপনারা মিডিয়াতে দেখতে পান, এর চেয়ে কয়েক গুণ বেশি ঘটনা ঘটে। এর মধ্যে এক দুইটি বড় ঘটনা হলে মিডিয়া পার্সোনালরা বিষয়টি আমাদের সামনে আনেন, আর বাকি সবই আমার মনে হয় যে 95% নিয়ে আনরিপোর্টেড, ডিসক্লোজড হয় না বা ওই অবস্থাতেই শেষ হয়ে যাচ্ছে। হেল্প অ্যাপে নারীর প্রতি সহিংসতার কোনো ঘটনা লিপিবদ্ধ হলে তাৎক্ষণিকভাবে তা এফআইআর হিসেবে গণ্য হবে বলেও জানান ডিএমপি কমিশনার। অ্যাপসের মাধ্যমেও যদি আমার থানায় রিপোর্ট হয়ে যায়, উই কনসিডার দিস ইজ এফআইআর। এর পরবর্তী স্টেপে যদি যখনই অ্যাকশনের প্রয়োজন হবে, বেসড অন দিস আমরা মামলা শুরু করব, যে দিস ইজ এফআইআর, ওইটা থেকেই আমরা শুরু করতে পারি, আমাদের কোনো আইনগত বাধা নেই। একই সঙ্গে নারীদের প্রতি সম্মানার্থে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে নারী শিশু নির্যাতন কিংবা নিপীড়ন শব্দটি ব্যবহারের অনুরোধ জানান তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। হত্যা, চাঁদাবাজি ও অপহরণ মামলার আসামি এজাজ ওরফে হেজাজ ডিবি হেফাজতে মারা গেছেন। শনিবার মৃত্যুর পর তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়। ময়নাতদন্ত শেষে আজ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর আগে গেল 11 মার্চ রাজধানীর রায়ের বাজার এলাকা থেকে এজাজকে গ্রেফতার করে সেনাবাহিনী। পরে সেদিন বিকেলেই মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয় তাকে। দীর্ঘদিন কারাভোগের পর গত 15 আগস্ট জামিনে মুক্তি পান এজাজ। এজাজের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি ও অপহরণের 12টির বেশি মামলা আছে। ও খুব ভালো ছেলে ছিল এবং সবার সাথে মিশতো। হঠাৎ করে ইফতার পার্টি থেকে ওরা উঠাই নিয়ে গেছে, তারপর যে কি করলো আমরা নিজেরা জানি না। এটা আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। হাজত থেকে সে জামিন পাইছে, জামিন পাওয়ার পরে কেন তাকে আবার এই মৃত্যুর কাতারে দাঁড় করাইয়া দিল? সুস্থ মানুষ মনে করি না, অসুস্থ করাইয়া তাকে মৃত্যুর কুলে ঢাইলা দিচ্ছে। এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। দেখছেন সংবাদ সকাল। ঈদ ঘিরে জমজমাট হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী পাদুকা শিল্প। জেলায় অর্ধশতাধিক কারখানায় পাদুকা উৎপাদনে চলছে দিন রাতের ব্যস্ততা। দামে কম ও মানসম্মত হওয়ায় আশপাশের জেলার পাইকাররা জুতা কিনতে ভিড় করছেন কারখানাগুলোতে। মালিকরা জানান, সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বিদেশে রপ্তানি সহ বাড়বে কর্মসংস্থান। সহকর্মী মেহেদী নূর পরশের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। ঈদ ঘনিয়ে আসায় কর্মব্যস্ততা চলছে ব্রাহ্মণবাড়িয়ার অর্ধশতাধিক পাদুকা কারখানায়। ক্রেতার চাহিদা মাথায় রেখে কারখানাগুলোতে তৈরি হচ্ছে নারী, পুরুষ ও শিশুদের জন্য বাহারি জুতা। জেলায় 38টি অটো কারখানা ছাড়াও 20টিরও বেশি হাতে তৈরির পাদুকা কারখানা রয়েছে, যেখানে প্রতিদিন উৎপাদিত হচ্ছে প্রায় 1 লাখ জোড়া জুতা। একসময় ভারত, চায়না সহ বিদেশি জুতাই বাজার দখলে থাকলেও দিন দিন বাজারে চাহিদা বাড়ছে এসব জুতার। গুণগত মান ও সুলভ মূল্য হওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, বরিশাল সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা ভিড় করছেন কারখানাগুলোতে। কারখানা মালিকরা জানান, শবে বরাতের পর থেকে বেড়েছে ব্যস্ততা। আর এসব কারখানায় কাজ করছে 5 থেকে 6 হাজার শ্রমিক। এদের কিনে কাজ করতেছি, দেখা যাচ্ছে 17 ঘন্টা 18 ঘন্টা আমরা ডিউটি করি। সেম কোয়ালিটি, সেম চায়না মাল। জুতা যত প্রকার ডিজাইন আছে, রঙের লাল, কালো, ব্লু, সাদা যতগুলো ডিজাইন আছে আমরা এই ডিজাইনগুলো করে থাকি। আর সরকারি পৃষ্ঠপোষকতা পেলে জেলায় উৎপাদিত জুতা বিদেশে রপ্তানি সহ কর্মসংস্থানের পরিধি বাড়বে বলে মনে করেন পাদুকা শিল্প সমিতির এই নেতা। ব্রাহ্মণবাড়িয়া অন্তত বাংলা এবং পিও মিলে 5 থেকে 6 হাজার শ্রমিক আছে।
এরাও কাজে লাগছে। আমাদের সরকার যদি আমাদেরকে লোন দিয়ে আমাদেরকে কিছু সহযোগিতা করে তাহলে আরো এই শিল্পটা ভালো হইবার চিন্তা ভাবনা আমাদের আছে ইনশাআল্লাহ। পাদুকা শিল্পের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মাধ্যমে এগিয়ে যাবে দেশ, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। শরীয়তপুরে কালোজিরার মধু আহরণ ও মৌ বাক্সের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। ঔষধি গুণ সম্পন্ন হওয়ায় অন্যান্য মধুর চাইতে কালোজিরার মধুর বাজারে দাম ভালো পাচ্ছেন চাষিরা। আর জমির পাশে মৌ বাক্স বসানোয় বেড়েছে ফসলের উৎপাদন। এতে খুশি স্থানীয় কৃষক ও বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষীরা। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। শরীয়তপুরের বিস্তীর্ণ ফসলের মাঠ কালোজিরার হালকা নীলাভ ফুলের দখলে। ক্ষেতের পাশে বসানো হয়েছে সারি সারি অস্থায়ী মৌবাক্স। ফুলের পাপড়ির মাঝে রেণু থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি, আর মৌচাষীরা ব্যস্ত মৌবাক্স পরিচর্যা আর মধু আহরণে। কালোজিরার মধু আহরণ ভালো হওয়ায় আর তুলনামূলক দাম বেশি পাওয়ায় খুশি বিভিন্ন জেলা থেকে আসা মৌ খামারিরা। বাজারে প্রচুর চাহিদা কালোজিরা মধু, আর কালোজিরা মধু আমরা প্রতি দিনে 10 কেজি অনুমান এরকম একটা পাওয়া যায়। অস্থায়ী মৌচাষীদের জমির পাশে কাজ করতে দেয় লাভবান হচ্ছেন কৃষকরা। সেই সঙ্গে পরাগায়নের ফলে আগের তুলনায় বেড়েছে ফসলের ফলনও। তাই জমির পাশেই মৌচাষীদের বসতে দিয়েছে স্থানীয় কৃষকরা। ফুলের থেকে মধু আহরণ করলে আমাদের ফসলের ক্ষতি হয়, এখন দেখে যে আমাদের এটা ক্ষতি হয় না। আমাদের পূর্বপুরুষ যেরকম আমাদের ফসল আসছে, এখন আমার ওরকম ফসল আসে, কোনো ক্ষতি হয় না। এবং এরা যখন আসে বর্ষার জন্য আমরা নিরাপদের একটা ব্যবস্থা করে দিই। কালোজিরার মধুকে জেলার ব্র্যান্ডি পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। কৃষি অফিস ও খামারিদের সমন্বয় ঘটানো গেলে জেলা থেকে অন্তত 100 কোটি টাকার মধু উৎপাদন সম্ভব বলে জানিয়েছে মধু আহরণকারী প্রতিষ্ঠান হাসকা এগ্রো ফার্ম। শরীয়তপুরে সবচেয়ে ভালো কোয়ালিটির কালোজিরা ফুলের মধু উৎপাদন হয় এবং শরীয়তপুর জেলা প্রশাসন কর্তৃক এই মধুকে জেলা ব্র্যান্ডিং পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং এই মধুটাকে যদি আমরা একটু কৃষি অফিস এবং যদি খামারিদের সমন্বয় করানো যায়, তাইলে এর মধু প্রায় শরীয়তপুর থেকেই প্রায় 100 কোটি টাকার কালোজিরা ফুলের মধু উৎপাদন করা সম্ভব। জেলায় কালোজিরা থেকে বেশ ভালো মধু আহরণ হয়। আর ফসলের আবাদ বাড়াতে মোয়ালদের ফসলি জমির পাশে বসতে দিয়ে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানিয়েছেন কৃষি বিভাগ। আমরা কৃষকদের উদ্বুদ্ধ করি যেন মোয়ালদের মৌমাছির বক্স স্থাপনের সহায়তা করে, এতে করে তাদের পরাগায়নে সহায়তা হবে। এবং আমরা সবসময় কৃষকদের পরামর্শ দিচ্ছি যে তাদের যদি সহায়তা করে তাহলে আমাদের মধু ফসল উৎপাদন আরো বৃদ্ধি পাবে। এবার কালোজিরার মধু আহরণের জন্য মৌবাক্স বসানো হয়েছে 2010টি। মধু উৎপাদনের লক্ষ্যমাত্রা 9650 কেজি। নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ার তিলের খাজার নাম শোনেননি বা খায়নি এমন মানুষ বাংলাদেশে পাওয়া দায়। হাতে তৈরি খেতে দারুণ সুস্বাদু কুষ্টিয়ার তিলের খাজা 150 বছরের ঐতিহ্য হারাতে বসেছে। ক্রেতা আকৃষ্ট করতে নানা রকম হাক ডাকের মাধ্যমে বাস স্টেশন সহ বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। তবে আর্থিক অনটন আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাবার চ্যালেঞ্জ মোকাবেলা করছে এই শিল্প। 2023 সালে পণ্য জিআই স্বীকৃতি পেলেও এখনও নানা সমস্যায় জর্জরিত। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এভাবে চিনি জ্বালিয়ে নির্দিষ্ট ঘনত্ব আসার পর হালকা ঠান্ডায় জমাট বেঁধে চিনির শিরা বা মন্ডা তৈরি করা হয়। সেই মন্ডা দোডালা গাছে পেঁচিয়ে হাতে টানা হয়। হালকা বাদামি থেকে সাদা রঙে পরিণত হলেই কারিগর তার নিপুণ হাতের ভাঁজের টানে ভেতরের অংশ ফাঁপা করে, পরে বিছিয়ে রেখে তা নির্দিষ্ট মাপে কাটা হয়। ওই কাটা অংশের উপরে মেশানো হয় খোসা ছাড়ানো তিল, এরপর করা হয় প্যাকেটজাত। এভাবেই রাতভর শ্রমিকদের হাতের কসরতে তৈরি হয় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, যা সকাল হলেই ছড়িয়ে পড়ে জেলাসহ দেশের বিভিন্ন প্রান্তে। এখানে ধরেন হাতের সাহায্যে এই যে ফাঁপগুলো আছে এর ভিতরে ধরেন এই ফাঁপগুলো তৈরি করি। শুধু তিল, চিনি আর দুধ ছাড়া অন্য কিছু নাই। অখণ্ড ভারতীয় উপমহাদেশের সময়কালে তিলের খাজার প্রচলন ঘটে কুষ্টিয়ায়। সে সময় বেশ কয়েকটি কারখানা থাকলেও বর্তমানে বিখ্যাত ভাই ভাই তিলের খাজা নামে মিলপাড়ায় এখন একটি মাত্রই কারখানা রয়েছে। স্বাধীনতার পর দেশের অনেক কিছু বদলালেও ভাগ্য বদলায়নি এ শিল্পের সাথে জড়িতদের। চিনি ও তিলের দাম বাড়াই, লাভ অনেক কমে যাওয়ায় সংকটের মধ্যে পড়েছে এই শিল্প। 2023 সালে এই পণ্য জিআই স্বীকৃতি পেলেও এখনও নানা সমস্যায় জর্জরিত। এখন আমরা
20-22 জন আছে। সরকার কিছু অনুদান দিত আমাদের, আমরা 4% লাভ হইলে মালটা কিনে রাখতাম, টুকটাক ব্যবসাটা আমাদের ভালো হয়। আমাদের অন্য সাইড কোনো কিছু লাগবে না, শুধু ব্যাংকের লোনটা দিলে আমরা দেখা যায় লক্ষ লক্ষ টাকার তিল যদি স্টক করে রাখে, এটা দিয়ে আমাদের দেখা যায় কারখানা 12 মাস সুন্দরভাবে চালাতে পারবো। মজাদার সুস্বাদু এই তিলের খাজা এখনো ছোট বড় বৃদ্ধ সবার মন কাড়ে। দামে কম বলে এই পণ্য খুবই জনপ্রিয় সবার কাছে। আজকে নিয়েছে আপনার 5 কেজির মতো নিয়ে আসে, তো আমাদের বেচা কিনা করতে কিছু থাকেও যায়, 2 দিন লাগে যায়। খুবই সুস্বাদু এবং ভালো, এবং এটা জিআই স্বীকৃতিপ্রাপ্ত, তাই আমরা কুষ্টিয়াবাসী এর জন্য গর্বিত। কুষ্টিয়ার ব্র্যান্ডিং এই শিল্পকে টিকিয়ে রাখতে এর সাথে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। যারা সংশ্লিষ্ট আছেন তারা যদি আমাদের কাছে এসে আমাদের কাছে লিখিতভাবে জানান যে তাদের এই সমস্ত আর্থিক সহযোগিতা প্রয়োজন, ঋণ প্রয়োজন, শুধু তাই নয়, ঋণের বাইরেও যদি আমাদের কোনো সুযোগ থাকে, যে সমস্ত সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে দিয়ে থাকি বিভিন্ন এসএমই এন্টারপ্রেনারদের, অবশ্যই আমি সবগুলা তাদের জন্য ব্যবস্থা করব। জিআই স্বীকৃতিপ্রাপ্ত বিলুপ্তপ্রায় এই শিল্পকে টিকিয়ে রাখতে দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপের দাবি জেলাবাসীর। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খুলনার তালাবওয়ালা জামে মসজিদের ভেতর ও বাইরের সৌন্দর্য এবং আলোকসজ্জায় মুগ্ধ দর্শনার্থীরা। নামাজ পড়তে আসার পাশাপাশি দূর দূরান্ত থেকে মসজিদটি দেখতে আসে অনেকেই। খুলনা বিভাগের মধ্যে সবথেকে দৃষ্টিনন্দন মসজিদ এটা, দাবি দর্শনার্থীদের। সহকর্মী নুর ইসলাম রকির পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। খুলনা বিভাগের সর্বোচ্চ মিনার 226 ফুট উঁচু তালাবওয়ালা জামে মসজিদটি মুসলমান পাড়ায় অবস্থিত। মসজিদটির 4টি গম্বুজ রয়েছে এবং এর সঙ্গে জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা অবস্থিত। প্রাঙ্গণে সুপারি, নারকেল, ক্যাকটাস, ঝাউগাছ ও অর্কিড লাগানো হয়েছে এবং ভেতরে আন্তর্জাতিক মানের লাইট ফিটিংস ও কাঠের কারুকার্য রয়েছে। মসজিদে পশুর চামড়ায় খোদাই করা কোরআনের বাণী এবং নারকেল গাছ দিয়ে বসার ব্যবস্থা করা হয়েছে। মসজিদটি রাতে আলোকসজ্জায় আকর্ষণীয় হয়ে ওঠে। 1967 সালে প্রতিষ্ঠিত মসজিদটি আল্লামা শামসুল হক ফরিদির অনুপ্রেরণায় এবং মরহুম হাজী আব্দুল হাকিম জমাদ্দারের পৃষ্ঠপোষকতায় মাওলানা মুজিবুর রহমান নির্মাণ করেছে। এটি নির্মাণ শৈলী ও পরিবেশের জন্য বিখ্যাত এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসেন। জুমার দিন না, বাকি তারপরেও এই জোরের রক্তে প্রায় মসজিদটা ভরে গেছে, অনেক মুসল্লি। আলহামদুলিল্লাহ, এসে অনেক ভালো লাগলো আর কি। এই মাদ্রাসা যেমন সুন্দর, শিক্ষার মান ততটা উন্নত, মসজিদটা অনেক উন্নত। বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এই মসজিদে ঘুরতে আসে। এখানে শুক্রবারের দিন খুলনা সহ খুলনার বাইরে থেকে অনেক মুসল্লি সমাগম হয়। রাত্রেবেলা এখানে আরো লাইটের জন্য যে লাইটিং করা হয়েছে, এর জন্য আরো অনেক সৌন্দর্য জাঁকজমক হয়ে যায়। তালাবওয়ালা মসজিদ খুলনার একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার মিনার, গম্বুজ ও গেট বিশেষ আকর্ষণীয়। মসজিদের ভেতরে পশুর চামড়ায় হাদিস খোদাই করা রয়েছে এবং দাঁড়িয়ে নামাজ পড়তে না পারা মুসল্লিদের জন্য নারকেল গাছের তৈরি বসার চেয়ার রয়েছে। জুম্মার দিনও মসজিদে অনেক মুসল্লি উপস্থিত হন। আমাদের এই মসজিদে প্রায় 2000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এবং ঈদের নামাজও 2টা ঈদের নামাজ এখানে হয় এবং অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এখানে দেখতে আসেন। এটি একটি ঐতিহ্যবাহী মাদ্রাসা ও মসজিদ যা দেখভাল করছেন আলহাজ মোহাম্মদ আব্দুল জব্বার জমাদ্দার। এখানে 2000 মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারেন এবং দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়তে আসেন। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। যুদ্ধবিরতির আলোচনার টেবিলে পুতিনকে বসাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। শনিবার 26 দেশের নেতার ভার্চুয়াল সামিটে কথা বলেন তিনি। এ সময় স্টারমার ও জেলেনস্কি দাবি করেন পুতিন ইচ্ছে করে যুদ্ধবিরতি কার্যকরে দেরি করছে। আরবিদ আফসারের রিপোর্ট। রুশ ইউক্রেন যুদ্ধে 30 দিনের যুদ্ধবিরতি কার্যকরের জন্য একের পর এক আলোচনার টেবিলে বসছে পশ্চিমা বিশ্ব। এরই মাঝে উভয় পক্ষ চালাচ্ছে পাল্টাপাল্টি হামলা। পুতিনকে চাপে রাখতে শনিবার ভার্চুয়াল সামিটে নেটো ও ইউরোপিয়ান ইউনিয়ন সহ যুক্ত হয়েছে 26 দেশের নেতারা। সম্মেলনের আয়োজন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বলেন, পুতিনকে আলোচনার টেবিলে বসাতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করা হবে। রুশ প্রেসিডেন্ট যদি আসলেই শান্তি চান তবে ইউক্রেনে সব ধরনের আগ্রাসন বন্ধ করার পাশাপাশি শান্তি চুক্তি মেনে নিতে হবে। আমার মনে হয় তিনি একসময় না একসময় যুদ্ধবিরতির আলোচনায় সশরীরে উপস্থিত থাকবেন।
রাশিয়া 30 দিন যুদ্ধবিরতি কার্যকরে ইচ্ছে করে সময় নিচ্ছে বলে অভিযোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জেলেনস্কির যুদ্ধবিরতির আগ্রহের প্রশংসা করে তিনি আরও বলেন, কিয়েভ যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। এই জোটের মাধ্যমে আমরা দুপক্ষের মাঝে একটি ন্যায্য যুদ্ধবিরতি চুক্তির জন্য কাজ করব। পুতিনকে আলোচনার টেবিলে বসানোর জন্য আমরা সব ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব। সম্মেলনে পুতিনকে সর্বোচ্চ চাপে রাখার বক্তব্যকে সমর্থন দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিন শুরু থেকে যুদ্ধবিরতির আলোচনায় বিলম্ব করছেন বলে পুনর্ব্যক্ত করেন তিনি। সেই সঙ্গে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি পশ্চিমা বিশ্বকে পরিষ্কার করে ব্যক্ত করার অনুরোধ জানান জেলেনস্কি। পুতিন ক্রুজ কন্ট্রোল নিয়ে মিথ্যাচার করছে বলেও দাবি করেন তিনি। সম্মেলনে রাশিয়ার উপর চাপ প্রয়োগের বিষয়ে সমর্থন দিয়েছেন ডাচ প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই। ইউরোপিয়ান কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন বলেন, কথা রাখতে হলে পুতিনকে যুদ্ধবিরতির আলোচনায় বসতে হবে। সেই সময় পর্যন্ত ইউক্রেনকে সহায়তা করে যাবে ইউরোপিয়ান কমিশন। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। 43টি দেশের নাগরিকের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা করেছে ট্রাম্প প্রশাসন। 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে এই নিষেধাজ্ঞা। এই তালিকায় নেই বাংলাদেশের নাম, এমন তথ্য প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। রায়হান কবির শুভ্র রিপোর্ট। শায়েস্তা করতে মসনদে বসেই পূর্বের মতো এবারও নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপ বেছে নিয়ে আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে প্রবেশে 43 দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞার পথে হাঁটছে ট্রাম্প প্রশাসন, যা তার প্রথম মেয়াদের চেয়েও হতে পারে ব্যাপক। নিউ ইয়র্ক টাইমসে এসেছে এ নিয়ে 3টি ভাগের প্রস্তাব দিয়েছেন মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তারা, যার মধ্যে লাল, কমলা ও হলুদ। লাল তালিকায় আফগানিস্তান, ভুটান, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া সহ মোট 11টি দেশ। এসব দেশের নাগরিকরা হারাচ্ছেন যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকার। মার্কিন কমলা তালিকায় আছে 10টি দেশ, যারা আংশিকভাবে যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষিদ্ধ হচ্ছে। তবে দেশগুলোর ধনাঢ্য ব্যবসায়ীদের প্রবেশের সুযোগ থাকলেও পারবে না অভিবাসী ও পর্যটকরা। প্রস্তাবের হলুদ তালিকায় স্থান পেয়েছে 22টি দেশ। এসব দেশকে 60 দিনের মধ্যে তথ্যগত ঘাটতি দূর করার অনুরোধ জানানো হয়েছে। তা পূরণে ব্যর্থ হলে বিকল্প ব্যবস্থা নেবে ট্রাম্প প্রশাসন। যদিও বাংলাদেশের জন্য আছে সুখবর, মার্কিন প্রশাসনের 3 ক্যাটাগরির কোনো তালিকাতেই দেখা যায়নি লাল সবুজের দেশটির নাম। নিষেধাজ্ঞা নিয়ে কূটনৈতিক ও নিরাপত্তা বিশেষজ্ঞদের মধ্যে আছে বিতর্ক। বিশেষ করে ভুটানকে সম্পূর্ণ নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্তির যৌক্তিকতা নিয়ে উঠেছে প্রশ্ন। আর রাশিয়া, ভেনেজুয়েলার মতো দেশগুলোকে রাজনৈতিকভাবে নেওয়া হয়েছে বলে মত নানা মহলের। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানান, তালিকায় আসতে পারে আরও কিছু পরিবর্তন। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার খেলার খবর। সব ধরনের ক্রিকেট থেকে সদ্য অবসর নেওয়া মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিকেট বোর্ডে দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শনিবার বিসিবি আয়োজিত এক ইফতার আয়োজনে এই কথা বলেন তিনি আরও জানান, টি-20তে নতুন অধিনায়কের ব্যাপারে আগামী বোর্ড সভায় সিদ্ধান্ত আসবে। এছাড়া লিটন, নাহিদ রানারা পিএসএল এর জন্য এনওসির আবেদন না করায় এখনও তাদের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারেনি বোর্ড। আরও জানাচ্ছেন তাসবি শরণ। টি-20তে অধিনায়কত্ব করতে অনীহা নাজমুল হোসেন শান্তর। ক্রিকেট বোর্ডকে তা জানিয়েছেনও তিনি। নতুন টি-20 অধিনায়ক হিসেবে তাসকিন আহমেদের নাম ভেসে বেড়াচ্ছিল বেশ কিছুদিন ধরে। শান্তর ছেড়ে যাওয়া জায়গায় কে আসবেন সে ব্যাপারে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানিয়েছেন সিদ্ধান্ত আসবে আগামী বোর্ড সভায়। ক্যাপ্টেনের ব্যাপারে আমি আগেও বলেছি, এটা বোর্ডের একটা ডিসিশন, আমাদের সম্মিলিত ব্যাপার। এটা আমাদের বোর্ড মিটিং আমরা ডিসিশন নিতে পারবো। মুশফিকের পর সম্প্রতি অবসর নিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। মাঠ থেকে অবসর না নেওয়ায় বিদায়ী সংবর্ধনা দিতে পারেনি বিসিবি। তবে তাদের জন্য শুভকামনা জানাতে ভুলেননি বিসিবি সভাপতি। সাথে মাহমুদুল্লাহ রিয়াদকে ক্রিকেট বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আমি তাদের অভিনন্দন জানাই এবং আগামীতে যারা যেটাই করে আমি আশা করব তারা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকে, স্পেশালি মাহমুদুল্লাহ তো 3 ফরম্যাট থেকেই বিদায় নিয়েছে, তাহলে আমি অত্যন্ত খুশি হব। এবং যদি এখনই সে যোগ হয় আমি এর চেয়ে খুশি, আর মানে আমি সবার থেকে বেশি খুশি হব। আগামী 11 এপ্রিল শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগ পিএসএল। সেখানে খেলার কথা ওপেনার লিটন দাস ও পেসার নাহিদ রানার। তারা এনওসি পাবেন কিনা সেই ব্যাপারে সিদ্ধান্ত হবে তারা ক্রিকেট বোর্ডে আবেদন করার পর। এখনো তারা কেউ অ্যাপ্লাই করে নাই আমার মনে হয়। আমি যতদূর গত পরশু পর্যন্ত জানি
তারা ছুটির জন্য দরখাস্ত করেনি বা এর জন্য, ওরা যখন করবে তখনই আমরা ডিসিশন নিতে পারব। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে পুরনোদের পাশাপাশি নতুনদের সুযোগ আসবে বলেও জানান ফারুক আহমেদ। তাছাড়া কোচিং স্টাফদের শূন্যস্থান পূরণে খুব দ্রুত কাজ করবে বিসিবি। খালি আছে ওগুলোতে আমরা কোচ খুঁজছি। তাসবিহ শরণ, দেশ টিভি, ঢাকা। এই ছিল সংবাদ সকাল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।